আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ঘরে ঘরে তিনি পরিচিত, যার নামের সঙ্গে অন্য কিছু যুক্ত না করলেও হয়, সুবীর ভৌমিক, যার নামের সঙ্গে বিবিসি, রয়টার্স, নানা সংবাদ মাধ্যম জড়িয়ে আছে। সুবীর ভৌমিক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ ভাই। আমি রয়টার্স বিবিসি না বললেও হবে, সাহেবের চাকরি করছে, কিন্তু আমি বেসিক্যালি কুমিল্লার ফুলা, বুঝছেন। গতকাল দিল্লি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছে যে শেখ হাসিনা আইনি ভারতের আদালতে তার প্রত্যার্পণের কথা যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে, ভারতের আদালতে এটি মীমাংসা হবে। বাংলাদেশের দর্শকরা এটি নিয়ে বেশ উদ্গ্রীব। আপনি যদি এটি নিয়ে ব্যাখ্যা দেন যে শেখ হাসিনার আসলে প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ, কোনটা হবে, কি ঘটবে? আমি তো কলকাতার বাবু না, আমি অত শক্ত বাংলা আমার একটু অসুবিধা। আমি যেটা বুঝি যে উনি দেশে ফিরবেন। হ্যাঁ, কেন উনি জিত করতেছেন। আমাদের লোকজনের অনেকের সিকিউরিটি কনসার্ন আছে, কিন্তু উনি জিত করতেছেন। এবং শেখের বেটি তো মাথায় কেরা উঠলে এবার যেটা মাথায় ঢুকছে এটা করবেন। উনি মারা গেলেও করবেন, উনি এইসব ভয়টা পান না। উনি আল্লাহ ভরসা মোড়ে চলে গেছে। এখন মুশকিলটা হচ্ছে এখানে যে ভারত ওনাকে এক্সট্রাডাইট করবে না। এর জন্য বলা হয়েছে যে বাংলাদেশ যদি এক্সট্রাডিশন বা প্রত্যার্পণের উপরে জোর দেয় তাহলে এটা আইনি ব্যাপার। অর্থাৎ এক কথায় ভারত, আমরা বাঙালির একটা কথা বলি না যে এই মিয়া তুমি আমার হাইকোর্ট দেখাইতেছো, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে হাইকোর্ট দেখাইতেছে যে তোমরা যদি এক্সট্রাডিশন নিয়ে জোরাজুরি করো তাহলে এটা লিগেল ম্যাটার, এটা আমাদের কোর্টে ডিসাইডেড হবে। অর্থাৎ ইন্ডিয়ান কোর্ট তখন এক্সামিন করবে যে শেখ হাসিনার যে রায় যেটা হয়েছে এটা সঠিক আইনি প্রক্রিয়া মাইনে হয়েছে কি হয় নাই, সেটার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে। কারণ প্রত্যর্পণ চুক্তিতে একটা ক্লজ ক্লিয়ারলি আছে সাজ্জাদ ভাই, যে the host country must be satisfied with the process of due process of law has been performed in the case of, মানে in this case, মানে যেই যাকে ফেরত চাচ্ছে দেশ বাংলাদেশ, এই ক্ষেত্রে তার বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে আইন মোতাবেক হয়েছে কিনা নাই, এটা ভারতের আদালত আগে পর্যালোচনা করে এটাকে রিভিউ করে যদি স্যাটিসফাইড হয় তাইলেই ভারত সরকারকে এই পারমিশনটা দেবে। মানে এক কথায় বাংলাদেশে হাইকোর্ট দেখাই দিছে। তার মানে কি, আইন আদালতে কতটা লিগেল এক্সামিনেশন কতটা সময় নেয় আমিও জানি, আপনিও জানেন। আপনার দেশও তাই, আমার দেশও তাই, ব্রিটিশ লিগেজ। হ্যাঁ, যে একবার মানে দারোগার পাল্লায় পড়লে 2 ঘা, আর জজ সাহেবের পাল্লায় পড়লে 10 ঘা। তো জজ সাহেবদের হাতে ব্যাপারটা চলে গেলে এই ব্যাপার হবে না সহসা, এটা তো সবাই বুঝতেছে। মানে ইন্ডিয়া এক কথায় এটা বুঝাই দিছে যে শেখ হাসিনা নিজেই যাইতে চাচ্ছে, তোমরা তাকে নিয়ে যাও। উনি নিজেই বলছেন আমি যাবো, তো তোমরা তাকে যেভাবে নিবা নিয়ে যাও, যেভাবে উনি আসছিলেন সেভাবে ইউ সেন্ড এ ট্রান্সপোর্ট, টেক হার ব্যাক। বাংলাদেশ এমবাসি ইন ইন্ডিয়া শুড গিভ হার ট্রাভেল ডকুমেন্ট, ট্রাভেল পাস, হোয়াট এভার, নিয়ে যাও। আর উনি যেভাবে ঢুকতে চাচ্ছেন, উনি সাথে অন্য দলের নেতা টেতাদের নিয়ে ঢুকতে চাইছেন, তাদেরও ওই ব্যবস্থা করো। কিন্তু ওই এক্সট্রাডিশন ওটা হবে না। ওইটা করতে গেলে অনেক ঝামেলার ব্যাপার আছে। ওটা কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড দ্যাট তার বিচার বাংলাদেশে সঠিকভাবে হয়েছে। এবং সেটা যদি কোর্ট স্যাটিসফাইড না হয়, 90% চান্স বাংলাদেশে যেভাবে ক্যাঙ্গারু কোর্ট এবং যেভাবে বিচার আচার আজকাল হইতেছে, তাতে করে ইন্ডিয়ান কোর্ট কেন, ইন্ডিয়াতে জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, ওখানে মোদিজিরও কোনো কন্ট্রোল নাই। আপনি তো দেখতেছেন যে এর জন্য এখানে জুডিশিয়ারির কতটা ইন্ডিপেন্ডেন্স, যে এইখানে মানে এই কোর্টে কেস টেস গেছে আমাদের এই যে এক্সাম লিক ব্যাপার নিয়ে, দেখেন যে এডুকেশন মিনিস্টার টু রিজাইন বিকজ সেটা বুঝে গেছিল কোর্ট জাজমেন্ট তার পক্ষে যাবে না। তো জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট হিয়ার, এখানে কোর্ট উইল জাজ অন দ্য বেসিস অফ ল। মোদিজি বললেও হবে না, কি অন্য কেউ বললে হবে না। আর বাংলাদেশ ডিকটেট করবে ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম, কাম অন, আরে দিস ইজ আ বিগ জোক, ইট উইল নেভার হ্যাপেন। শেখ হাসিনাকে কেন এখানে প্রেস কনফারেন্স করতে দিচ্ছে? তো ইন্ডিয়াতে মিডিয়া ফ্রিডম আছে, এখানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেখানে 250 জন ফরেন মিডিয়ার লোকজন, তাদের ডিমান্ড ছিল যে শেখ হাসিনা ইজ আ বিগ স্টোরি, উই ওয়ান্ট টু ফেস আর ইন এ প্রেস কনফারেন্স, সো দ্য পারমিশন ওয়াজ গিভেন। এইটা নিয়ে এখন এদের নানা রকম গোসা। তোমরা বাংলাদেশে যেটা করতে পারো এটা এখানে ইন্ডিয়াতে গভর্নমেন্ট চাইলেও করতে পারবে না। প্রত্যার্পণের যে ধোঁয়াটা উঠিয়েছে বাংলাদেশ সরকার, সেটি এক প্রকার অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এবং শেখ হাসিনার কি স্বদেশ প্রত্যাবর্তনই ঘটতে যাচ্ছে না। উনি দেশে ফেরার জন্য নিজেও প্রস্তুত, খুবই উদ্গ্রীব, এবং বাংলাদেশকে ওইভাবেই ওনাকে নিতে হবে। উনি বর্ডারে যাবেন বা প্লেনে করে ঢাকাতে বিমানবন্দরে নামবেন, শাহজালাল বিমানবন্দর বা অন্য কোথাও, এবং ওনাকে তারপরে নিয়ে ওনাকে অ্যারেস্ট করলে করবে ফলোইং দ্য ডিউ প্রসেস অফ ল।
এবং ওনার সিকিউরিটি এই একটা ব্যাপারে ইন্ডিয়া খুব কনসার্ন, ওনার সিকিউরিটির ব্যাপারটা। এটা ন্যাচারালি এখন শেখ হাসিনাকে সিকিউরিটি দিতে যদি তারেক সাহেব ব্যর্থ হয়, ইট উইল নট রিফ্লেক্ট ভেরি ওয়েল অন হিম। ওনারও ইন্টারন্যাশনাল ওপিনিয়নের কথা মাথায় রেখে শেখ হাসিনা, আর এটা তো তারেক সাহেবের যে অ্যাডভাইজার জায়েদ সাহেব তো বলে দিছে যে শেখ হাসিনাকে পূর্ণ সিকিউরিটি দেওয়া হবে। তো বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেড যে ওনাকে সিকিউরিটি দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। তাইলে ধ্যানাই পান এই কারণটাকে, এই গোলমালগুলি করছে খলিল। খলিল ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ভিলিয়ান, হি ইজ ক্রিয়েটিং অল দিস প্রবলেমস। নাহলে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, উনি নিজের থেকে দেশে ফিরবেন। আর জায়েদ সাহেব তারেক রহমানের অলরেডি বলে দিয়েছে যে ওনাকে সিকিউরিটি দেওয়া হবে, ফুল সিকিউরিটি দেওয়া হবে। সো দেয়ার ইজ নো রিয়েল প্রবলেম। এটা কিন্তু মানে আপনি বুঝছেন না যে ব্যাপারটা সহজ ব্যাপার, বাদ দিয়ে ডাই মাইকে আপনি খাবেন। এইটার মধ্যে আপনি এই মাইকে ওই মাইকে একটু বেশি করে লবণ ফেলে চিনি ফেলে ভেজাল লাগাইতেছে। আপনি এক কথায় ভেজাল লাগাইতেছে। এই ভেজাল লাগানোর কারণ হচ্ছে এই আমেরিকান চাচারা আর তাদের ওইখানে যারা চামচারা পয়সা আছে, এই খলিল মিয়া, ইউনুস সাহেবের যারা লোকজন, তারা দে আর ক্রিয়েটিং দ্য প্রবলেম। নাহলে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ অলরেডি কমিটেড যে শেখ হাসিনা উইল বি সেফ এন্ড সিকিউর, নো প্রবলেম। এন্ড ইন্ডিয়া হ্যাজ সেড যে তোমরা তাকে নিয়ে যাও। আর শেখ হাসিনা নিজেও যেতে চায়। তো মিয়া বিবি রাজি क्या करेगा কাজী वापस जाएगा, শেখ হাসিনা উইল গো ব্যাক, বহিনজি वापस जाएगा। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে এই ফালতু মানে প্যাঁচ অনেকে মনে করে আসলে যে শেখ হাসিনা ফিল্ডে যে সমস্যাগুলি হইতে পারে এটা গভর্নমেন্ট ফেস করতে চাইতেছে না, এর জন্য হয়তো ইচ্ছা করে প্যাঁচ লাগানো হচ্ছে। তো তার মধ্যে এই বিতর্কে আমি যাইতে চাই না। শেখ হাসিনাকে ফেরত নিতে হলে সহজভাবে নাও, প্যাঁচ পুচ লাগায় এক্সট্রাডিশন ফিশন করতে গেলে উনি হবে না। আমরা প্রত্যাশা করি সরকার এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন তারা সহজ হবেন, সহজভাবে এই প্রত্যাবর্তনকে স্বাগত জানাবেন, প্রত্যাবর্তন ভারত যেহেতু আমেরিকার হয়ে খেলতে রাজি হয়নি, ভারত যেহেতু বলেছে আমার ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারে গেরিলা যুদ্ধের পেছনে হাওয়া দেওয়া চলবে না, এবং আমেরিকার একজন টপ এজেন্ট সিআইএ যে মায়ানমারে এইসব গেরিলাদের ট্রেনিং দিয়ে ফিরে আসার সময় আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে গ্রেপ্তার হয়েছে, সেই ম্যাথিউ ভ্যান ডাইক এবং তার সাথে 7 জন ইউক্রেনিয়ান, তাদের তো ভারত আটক করে রেখেছে। আমেরিকান হাজার চাপ সত্ত্বেও তাদেরকে ছাড়েনি। এর জন্য ট্রাম্প সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদের উপর প্রবলভাবে নাখোশ। এর জন্যই বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে আমেরিকার কাছে, যে আমেরিকা দেখছে ভারত মায়ানমারে খেলার জন্য আমেরিকাকে রাস্তা করে দিচ্ছে না, তাই বাংলাদেশকে হাত মোচড় দিয়ে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা থাকলে তো এটা পারতো না, এর জন্য শেখ হাসিনাকে ফেলা হয়েছে। এবং ফেলে ইউনুস সাহেবকে বসানো হলো। ওদের চেষ্টা ছিল ইউনুস সাহেবকে 5-10 বছর রাখবে, তো যে কোনো কারণে হোক সেটা সম্ভব হয়নি। এখন ওরা চাইছে ওই ইউনুস সাহেবের নাম্বার 2 সেকেন্ড লেফটেন্যান্ট খলিল সাহেবকে এখানে ফরেন মিনিস্টার বানিয়ে তারেক রহমানের ফরেন পলিসিটা যাতে কন্ট্রোল করা যায়। এবং আমি শুনলাম যে এই নিয়ে সহসা গত 2 দিনের মধ্যে প্রচুর বাকবিতণ্ডা হয়েছে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। আমার বন্ধু বান্ধব আছে, তো ছোট ভাইরা আছে, বিভিন্ন জায়গায় ছোট বোনরা আছে, হ্যাঁ, বাংলাদেশের গোয়েন্দা বিভাগে আমরা খবর টবর সব পাই। তো কথা কাটাকাটি হয়েছে, বচসা হয়েছে, এবং সম্ভবত বচসার সময় অনেক হইচই শোনা গেছে। কিন্তু কি ব্যাপারে, সম্ভবত এটা নিয়েই হচ্ছে, এই দিল্লি সফর নিয়েই খলিল সাহেবরা স্যাবোটেজ করার চেষ্টা করছে এটাকে। প্রধানত ভারতের সাথে সম্পর্ক, 2 নম্বর হচ্ছে এখানে ব্রিক্সে যাতে না যায়। এখন ব্রিক্সে যদি তারেক সাহেব শেষ পর্যন্ত না যায়, তারেক সাহেব নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে উনি চীনে গেলেন, এই চীনে যাওয়াটা নিয়ে আমেরিকা খুব নাখোশ, ভীষণ নাখোশ। হ্যাঁ, আপনি লক্ষ্য করবেন তারেক রহমান মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার ঠিক 2 দিন আগে আমির খুসরো মাহমুদ চৌধুরীর বাড়িতে একটা হয়, সেখানে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন আকার ইঙ্গিতে প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছে যে চীনের সাথে বেশি মাখামাখি করো না। হ্যাঁ, এবং শেখ হাসিনাকে ফেলার পেছনে ওদের একটা বড় মানে কারণ হচ্ছে যে শেখ হাসিনা চীনের সাথে সুসম্পর্ক রাখতেন, চীনকে দিয়ে অনেক পরিকাঠামোগত প্রজেক্ট বাংলাদেশে সে সময় উনি করিয়েছেন। এটা এরা চায় না। এখন তারেক সাহেব এটা না মেনে উনি গেলেন চীনে, $9 বিলিয়ন প্রজেক্টের কথা চীন ঘোষণা করছে, কিন্তু চীন বলছে যে মায়ানমার চায়না ইকোনমিক করিডোর এটা বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে, সম্প্রসারিত করতে হবে। দেখুন, এটা করিডোর সম্প্রসারণ কোনো ব্যাপার না। চীন আসলে চাইছে যে আমেরিকা যে এখান থেকে চিটাগাং হয়ে, উখিয়া হয়ে, টেকনাফ হয়ে রাখাইন প্রদেশে মায়ানমারের এই যে রাখাইন করিডোর, যেটা ইউনুস সাহেব খুব উৎফুল্ল হয়ে করতে রাজি হয়েছিলেন ওই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুটেরাসের ভিজিটের সময়। এখন গুটেরাস তো মোটামুটি আমেরিকার কথায় ওঠে বসে, আমরা জানি সব। এইটা এখন করতে গেলে চীনের এখানে আপত্তি। এখানে ব্যাপারটা কি হচ্ছে জানেন সাজ্জাদ ভাই, আপনার একটা জমি আছে, আমি খুব সহজ কুমিল্লার স্টাইলে আপনারে বোঝাই, আপনার একটা জমি আছে,
এই জমি আপনি দুই ব্যাটারে দেখাইছেন, দুই প্রমোটার, এবং দুই প্রমোটারেরই গুন্ডা পান্ডা আছে। এইসব ব্যবসা যারা করে তার তো মাসেলম্যান থাকে। তো এখন দুই বেটাই এসে আপনি দুই বেটাই দেখাইছেন, এখন দুই বেটা এসে আপনারা ধরছে যে এইটা আমারে দাও, আর হে কয় আমারে দাও। চীন কয়ে এই করিডোরটা আমার জন্য ব্যবহার হবে, আমরা ট্রেড ফেডের জন্য ব্যবহার করবো, আমেরিকা হচ্ছে এটা আমরা ব্যবহার করবো। তারেক সাহেবের মানে এইদিকে এক বেটা চাকু ধরছে, এইদিকে এক বেটা চাকু ধরছে, মানে সাম রাখবে না কুল রাখবে, এই অবস্থায় তারেক সাহেব। তো আই এনভি হিজ পজিশন, আমি খুবই সহানুভূতিশীল ওনার এই অবস্থার জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ওনাকে আলটিমেটলি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। আমি কোনোদিনই বলবো না যে ওনাকে অন্য কারো স্বার্থ দেখতে হবে, ইন্ডিয়ার স্বার্থ দেখতে হবে। নো, ইন্ডিয়ার সাথে একটা বন্ধুত্ব, আর ইন্ডিয়ার সাথে ব্যাপারটা কি বলেন তো, ইন্ডিয়ারও বাংলাদেশকে দরকার, বাংলাদেশের ইন্ডিয়াকে দরকার। একটা অসম্ভব রকমের একটা মিউচুয়াল ডিপেন্ডেন্স রিলেশনশিপ আছে। হ্যাঁ, তো এই জায়গাতে ইন্ডিয়ার থেকে জ্বালানি, ইন্ডিয়া থেকে বিদ্যুৎ, ইন্ডিয়ার কাছে ট্রান্সশিপমেন্ট, যাতে করে ওই মানে ইন্ডিয়ার বন্দর ইত্যাদি মানে ব্যবহার করে বাংলাদেশের যে পণ্য রপ্তানি সেগুলি করা সম্ভব হয়, ইত্যাদি ইত্যাদি অনেক ভাবে অনেক কিছু দিয়ে আমি বলতে পারি যে বাংলাদেশের ইন্ডিয়াকে দরকার, ইন্ডিয়ারও বাংলাদেশকে দরকার, ভেতর দিয়ে ট্রানজিট, উত্তর পূর্ব ভারত ইত্যাদি ইত্যাদি। আর মূলত ইন্ডিয়ার যেটা দরকার, যে বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে পাকিস্তানি বদমাইশরা, হ্যাঁ, এরা যাতে ব্যবহার না করে। আপনাদের ডিজিএফআই লোক টোক এখন গেছে পাকিস্তানে, এদের তো ধান্দাই হবে যে बांग्लादेश का सरजमीन का इस्तेमाल करके हिंदुस्तान के खिलाफ हमला करवाया जाए। কেন করবে এটা জানেন? ওরা পাকিস্তানের থেকে এসে কাশ্মীরে গন্ডগোল করলে ভারত ওদের পেটায়। আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর হয়েছে, এবং যত যাই বলুক ওই ফিল্ড মার্শাল আসিফ মুনির, আমরা সবাই তাকে ফিল্ড মার্শাল বলি, মারধর খায়, কিন্তু ট্রাম্প সাহেবের সে কাছের লোকেরা, সে ট্রাম্প সাহেবকে গিয়ে ওই রেয়ার আর্ট ফেয়ার আর্ট বালুচিস্তানের দেখাচ্ছে। আর ট্রাম্প সাহেব তো এগুলি দেখলে খুশি হয়েছে, দে উইল মেক মি রিচ। তো ছ্যাচর লোক না একটা। ট্রাম্প সাহেব তো হচ্ছে মানে পাড়ার রংবাজের থেকে ও মানে অধম, যে তাকে ওই চান্দা দেবে ইয়ে দেবে, মানে তার উপর সে খুশি। তো মুনির সাহেব গিয়ে ওইসব দেখিয়েছে বালুচিস্তানের খনিজ পদার্থ, সেও ভাবছে যে দিস ফিল্ড মার্শাল মেক্স মি ভেরি হ্যাপি, হি উইল মেক মি রিচ। তো যাই হোক, এখন এই জায়গাতে তারেক সাহেব বাংলাদেশের স্বার্থ যদি দেখে, সে ভারত সফরে আসবে, ভারতের সাথে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করবে। আর যেসব ব্যাপার নিয়ে দুদেশের মধ্যে টানাপোড়েন আছে, সেগুলি কথাবার্তার মাধ্যমে হাইয়েস্ট লেভেলে সলিউশন হবে। তুমি না এসে প্রথমেই চারটে যদি কন্ডিশন দাও যে ইন্ডিয়া এটা ফুলফিল করতে, ওটা ফুলফিল করতে, নাহলে আমি যাবো না, একটা স্টেজে ইন্ডিয়া বলবে মাতাও ভাই, হাম ভি দেখ লেঙ্গে, হাম ভি দেখ লেঙ্গে। এবং একটা জিনিস জানবেন, ইন্ডিয়ার কিন্তু প্রথমে ইন্ডিয়ার নিয়েটাই হচ্ছে দোস্তি করার জন্য অনেক কিছু ছাড়ে। একবার যদি লাইন হার্ডেন হয়ে যায় যে এবারটা বেশি কায়দা কানুন করছে, তাহলে ওই পাকিস্তানের সাথে আমরা যেটা করেছি ওই জিনিসটা হবে। হ্যাঁ, সিন্ধু নদের জল বন্ধ, পানি বন্ধ করে দেंगे, কারণ इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस কোথায় যাবে, যাও যাও, जो मर्जी है कर लो, हम नहीं देंगे। কোন আমেরিকান চাচা এসে তোমায় বাঁচায়, কোন চাইনিজ মামা এসে তোমায় বাঁচায়, আমরাও দেখি। এই জায়গাটাতে তারেক সাহেবের প্রতি আমাদের একটাই, যে ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তুমি বাংলাদেশের স্বার্থ দেখবে। বাংলাদেশের স্বার্থ যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার ভারতের থেকে যেসব জিনিস তুমি প্রত্যাশা করছো, তার জন্য এসে কথাটা বলো না। ব্রিক্স এরিয়াও একটা সফরের প্রস্তুতি নিতে দেখলাম যে এই মাসের শেষ সপ্তাহে আমরা এমন দু দেশের কূটনৈতিক পর্যায়ে এমনটাও জানলাম, কিন্তু এখন জানা যাচ্ছে যে অনুকূল পরিবেশ নেই। কি অনুকূল পরিবেশ চায় তারেক রহমান বা তারেক রহমানের সরকার? আপনার কাছে কি মনে হয়, কি চায় তারা? না, অনুকূল পরিবেশ টরিবেশ কিছু না, এগুলি খলিল সাহেবের মস্তিষ্ক প্রসূত। আপনি দেখবেন এই স্টেটমেন্ট গুলি দিচ্ছে ফরেন মিনিস্ট্রি, এবং তারেক রহমানের প্র্যাকটিক্যালি ফরেন মিনিস্ট্রির উপর কোনো কন্ট্রোল নেই। কেন খলিল সাহেব গত কয়েক মাসে সব নিজে পেটোয়া অফিসার ওখানে সেট করেছে, আমরা জানি সেগুলি, আমরা এক্স্যাক্টলি এদের প্রত্যেকের বায়োডাটা জানি। আর কি বলবো, আমি অন্তত জানি। হ্যাঁ, বাংলাদেশের কর্মী আর দাড়ির রং কি আর কার কয়টা বেগম, এই খবর আর কেউ রাখুক না রাখুক, দিল্লিতে সুবিধ ভৌমিক রাখে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি একেবারে আমার কুমিল্লা স্টাইলেই কই যে আমার লাগে ওই দিল্লি সরবাজি ভারবাজিরা ভুজুং বাজুং দিতে পারবো, আমারে পারবো, আমি জানি। তো এগুলি উই নো দ্যাট দিস ইজ এ ডেলিভারেড থিং। আর দেখুন, ব্রিক্সে আসবে না, এটা তো মানে এটা তো বাংলাদেশের কত বড় ক্ষতি হবে। কারণ ব্রিক্সে যদি তারেক সাহেব না আসে, এটা তো ভারতের থেকে বেশি ওনার উপর রুষ্ট হবে চীন। চীন বলবে যে আরে তুমি আমেরিকার চাপে পড়ে ব্রিক্সে আসছো না, আর তুমি আশা করছো আমরা এত $9 বিলিয়ন প্রজেক্ট তোমার দেশে করবো, ওয়াই শুড উই ডু ইট? এটা করতে গিয়ে আমেরিকাকে খুশি করতে গিয়ে তো চীনের যে বিনিয়োগ, যেটা বাংলাদেশের সত্যিকারের প্রয়োজন, যে বিভিন্ন বন্দর, বিভিন্ন অন্য সব প্রজেক্ট, এগুলি বাংলাদেশে হওয়া দরকার। এইসব পরিকাঠামোগত প্রজেক্ট বাংলাদেশের প্রয়োজন আছে। হ্যাঁ,
তো এর জন্য এগুলি মানে জলাঞ্জলি দিয়ে ব্রিক্সে উনি আসছেন না, তারপর উনি ভারতেও আসবেন না, তো ভারতের কাছে যেগুলি উনি প্রত্যাশা করছেন সেগুলি তো আর ভারত ওনাকে আগ বাড়িয়ে জামাই আদর করবেন। একটা স্টেজের পর ভারতের পলিসি হার্ডেন্ড হবে, যেটা অলরেডি আমরা কিছু কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। যেমন অলরেডি বলা হয়েছে 21 থেকে 26-এর মধ্যে আসো, এরপরে মোদি ফ্রি টাইম নেই। দেখুন ভাই, মোদি 26শে অগাস্টের পরে বাকি পুরো বছরটাই বিদেশে থাকবে মনে করার কোনো কারণ আছে? নেই। তো এটা ডেলিভারেটলি যে টেক ইট অর লিভ ইট কাইন্ড অফ একটা থিং। তার মানে ভারতেরও পেশেন্স হারাচ্ছে ভারত, এবং একটা স্টেজের পর এই যে আগ বাড়িয়ে ওনাকে মোদি প্রথম ইনভাইট করলো, দিল্লিতে আসার কথা বললো, ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো থাকবে না। এরপরে অ্যাটিটিউডটা হবে ঠিক আছে ভাই তুমি যা জানা है যাও, নেই মিলেগা কুছ নেই মিলেগা, এই টাইপের একটা জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়াটা তারেক রহমানের জন্য কতটা সমীচীন হবে। এবং সম্ভবত এই কারণেই হয়তো আমার কাছে যেটা খবর আসছে আমার ছোট ভাইদের থেকে, যে পররাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, সম্ভবত এইসব কারণেই কিছু একটা হবে। মানে তারেক রহমান আলটিমেটলি হ্যাজ টু বিহেভ লাইক এ প্রাইম মিনিস্টার। এই যে আরেকজন ডেপুটি প্রাইম মিনিস্টার হতে চাইছে, বা উনি মানে প্রাইম মিনিস্টারের থেকে অ্যাকচুয়াল ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার ওই সালাউদ্দিন সাহেব, এখন খলিল সাহেব। একটা দেশে একটা প্রাইম মিনিস্টার হয়, এই একজন অ্যাকচুয়াল প্রাইম মিনিস্টার, ডিজুরে প্রাইম মিনিস্টার, আর 2-3 জন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, এইভাবে কোনো সরকার চলতে পারে না। কমান্ড একজনের হাতে থাকতে হবে, এটা বাংলাদেশ দেখেছে। শেখের বেটি যেভাবে চালাইছে দেশটা, আমি অন্য কিছু না মানে কন্ট্রোলের দিক থেকে বলছি, ওইভাবে না হলে বাংলাদেশ ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি টু গভর্ন। বাঙালি খুব সহজ জাতি না, আমি নিজে বাঙালি হয়ে বলছি, আমরা সুযোগ পেলেই গোলমাল পাকাই। তো ওইখানে একটু ওই শেখের বেটির ডান্ডা যেমন দরকার ছিল, এখনো ওইরকম একটা ব্যাপার দরকার। নাহলে যে যা খুশি চাঁদাবাজি, যে যা খুশি মন্ত্রী হয়ে যা খুশি তাই করবে, এইভাবে তো দেশ চলতে পারে না। একটা সরকারে 3-4জন প্রধানমন্ত্রী থাকতে পারে না। তো তারেক রহমান হ্যাজ টু অ্যাসার্ট, 1 নম্বর, হি হ্যাজ টু বিহেভ লাইক এ প্রাইম মিনিস্টার। হ্যাঁ, আর সেকেন্ডলি ভেরি ইম্পর্টেন্ট, ওনাকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। ওই অমুক চাচা তমুক চাচা, ওই ট্রাম্প চাচা কি অমুক মামা, ওইসব করলে হবে না। ওনাকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে, নাহলে বাঙালি খুব গোলমালে জাতি। বাঙালি যেভাবে ওনাকে হই হই করে ভোট দিয়ে ক্ষমতা এনেছে, আবার গালিগালাজ করতেও অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলতেও বেশিক্ষণ সময় নেবে না, অলরেডি সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। যে তারেক সাহেব হ্যাজ টু অ্যাসার্ট, হি হ্যাজ টু বিহেভ লাইক এ প্রাইম মিনিস্টার। আর সেকেন্ডলি ওনার কন্ট্রোল নিতে হবে, এবং বিএনপির উপরে সাংগঠনিক দিক থেকেও, প্রশাসনিক দিক থেকেও, রাজনৈতিক ভাবে কন্ট্রোলটা নিতে হবে। কারণ এর বিরুদ্ধে, এর মধ্যেই আপনি দেখুন, আমার ছোট বোন, আমার দেশের বোন রুবিন ফারহানা, এত বছর সে ইয়েতে ছিল বিএনপিতে, এখন অভিযোগ তো সেই করছে যে বিএনপি চাঁদাবাজি করছে, অমুক করছে। তো শি ইজ নট রং। আমি জানি, আমি বাংলাদেশে থাকতে যখন ঢাকায় কাজ করি বিডি নিউজে, আমি একজন রিক্সাওয়ালা, তার সাথে আমার খুবই দোস্তি, তার বাসায় গিয়ে দাওয়াতও খেয়েছি, ওই বনানী রেল লাইনের ধারে যে বস্তি। হ্যাঁ, আমি যেমন বড় বড় লোকের বাসাতে দাওয়াত খাইছি, আমি এই আশরাফ মিয়ার বাসাতে গিয়েও দাওয়াত খাইছি। হ্যাঁ, যে ভাইজান দাওয়াত দিলে আইবেন নি, আমু কিন্তু তোর তো আধা বেলা কাম নষ্ট হবে। না না, আপনি জুম্মার দিন আসেন, নামাজ কালাম করুন, বেগম রান্না করবে। তো তার বেগম ডাইল আর ইলিশ মাছ ভাজা করছে, এইটা খাইছি ভাত পাইতে বসে। তো আমি আশরাফে জিজ্ঞেস করলাম যে ভাইজান অবস্থা কি? আরে দাদা আর কোয়েন না, চান্দাবাজির ঠেলায় আগে মাসে একবার যুবলীগ ছাত্রলীগের পোলা বানায় চান্দা নিত, যা দিতাম তাতে খুশি হয়ে চলে যেত। আর এখন প্রত্যেক দিন না হইলো 2 দিন অন্তর অন্তর আইসে, এই মিয়া রোজগার তো ভালোই করছে, 100 টাকা দিয়ে যাও। আরে কি মিয়া, রোজগার কত করি? 700-800। আর সালা 100 টাকা যদি তাগো রোজ দিতে হয়, তো বেগম রে খাওয়া মোটা কি আর বাচ্চাদের পড়া মোটা কি? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে সে কইলো, দাদা আমরা 3 দোস্ত রিক্সা চালাই, 2 জনের চিন্তাই হয়ে গেছে, আমার জানি কবে সালা গাড়ি খুব পড়ে। তো দিস ইজ দি কন্ডিশন। আমার আরেক ধরেন, আমার এক আপু ছিল ওই বিডি নিউজে, ক্যান্টিন ম্যানেজার ছিল। তো তার মেয়েরা আমাকে মামা টামা ডাকে। তো এদেরকে আমি তখন যোগাযোগ করে মানে ইয়ে করে দিছি, কিছু লোন টোন পাওয়াই দিছি ওই সময়, আওয়ামী লীগের সময়। ভালো ব্যবসা, মানে একটা কাপড়ের দোকান, একটা ফাস্ট ফুডের দোকান, এরা ভালো দোকান টোকান করে 3 মন মিলে চলছে। তো বললো যে আগে ছাত্রলীগের পোলাবা নাই তো, মাসে একবার আপা ভালোই তো ব্যবসা করতেছেন, 400 টাকা চান্দা দিতাম, একটু কফি টফি খাওয়াই দিতাম মেশিন থেকে, এরা চলে যেত। আর এখন মানে পুরো দোকান লুট করে নিয়ে চলে গেছে, পুরো দোকান লুট করে নিয়ে চলে গেছে, 1-1.5 লাখ টাকার মাল চলে গেছে। তো আমরা এখন এতিম মানুষ, আমরা তো রাস্তায় বসে। এই হচ্ছে অবস্থা। তো এই জায়গাগুলি যদি অ্যাড্রেস না করে, খুব দ্রুত কিন্তু এই সরকার বিপদে পড়ে যাবে।
সরকার বিপদে পড়বে। সর্বশেষ ভারত সফরের অবস্থা কি মনে হয়, যে ভারত সফর না করলে বাংলাদেশের সামনে এমন কিছু ইস্যু আছে, যেমন গঙ্গা পানি চুক্তি, খুব বড় একটা ইস্যু, এবছর ম্যাচ শেষ হয়ে যাবে, আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশ। আপনার কি মনে হয় ভারত সফরটা কি শেষ এটাই তো আমি হবে? সাজ্জাদ ভাই, এটাই তো আপনাকে বললাম যে জি। ইন্ডিয়ার যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দুটো প্রত্যাশা মূলত। এক হচ্ছে তোমার ভূখণ্ড আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে না, এই পাকিস্তানি বদমাইশরা এসে এখানে গন্ডগোল পাকাবে, ওরা আমাদের এখানে আক্রমণ করলে আমরা পাল্টা আঘাত আনি, এই জন্য ওরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ইন্ডিয়া বাংলাদেশের সাথে গোলমাল লাগানোর চেষ্টা করবে। দিস ইজ দ্য পাকিস্তানি ডিজাইন, ডোন্ট ফল ফর ইট, এটা হতে দিও না। সেকেন্ডলি, তোমার শেখ হাসিনার আমলে যে ট্রানজিট চুক্তি হয়েছে, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন যাবে আগরতলা, মানে উত্তর পূর্বাঞ্চল, এই দুটো তো মেইন। এর বাইরে বাংলাদেশের থেকে বিশাল কিছু প্রত্যাশা ভারতের নেই। হ্যাঁ, আর বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে, তো দুজনেরই দুজনকে প্রয়োজন। তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি এইটার একটা প্রতীকী ব্যাপারও আছে আর একটা অ্যাকচুয়াল ব্যাপারও আছে। হ্যাঁ, সাবস্ট্যান্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ডেমনস্ট্রেটিভ, দুটো ব্যাপারই আছে। যে তারেক সাহেব যদি না আসে ভারতে, উনি চীন গেছেন, ভারতে না আসেন, তাহলে ভারত এটাকে অন্যভাবে নিতে পারে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য যেসব ভারত করতে পারে বা করার আশ্বাস দিয়েছে বা আগে হতো, সেই সব জিনিসগুলি হবে না। যেটা ইউনূস সাহেবের আমলে অনেক কিছু, যেমন ট্রান্সশিপমেন্ট ডিসকন্টিনিউ হয়েছে, এতে কত ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের গার্মেন্টে। আমাদের ভাই বোন অনেকেই ফ্যাক্টরি আছে, তারা বলছে যে আমরা তো মানে মাঠে মারা যাওয়ার অবস্থা। কেন? যে বাংলাদেশে একটা দুটো বন্দর বিদেশে রপ্তানির জন্য মানে খুবই অসুবিধা, শিডিউল মেনটেন করতে পারছে না। তো ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারলে আমাদের সুবিধা হয়, ভারতের বন্দর ব্যবহার করতে পারলে। এগুলি ইউনূস সাহেব বেশি গন্ডগোল করতে গিয়ে, ভারতের পেছনে আঙ্গুল করতে গিয়ে এগুলি গেছে। তো এগুলি যদি ফিরে পেতে হয় বাংলাদেশকে, তাহলে বাংলাদেশকে অবভিয়াসলি মানে ভারতের সাথে মানে ইউ হ্যাভ টু প্লে বল বোথ সাইডস। এক হাতে তালি বাজে না, এটা সবাই বোঝে। এটাই আমার শেষ বক্তব্য, যে বোথ নিড ইচ আদার, সেই ব্যাপারটা বুঝে ডিপ্লোমেসির মতো করো। ডিপ্লোমেসিটা আর মিথ্যা বক্তৃতা দেওয়া, ওই এই এনসিপি ট্যান্ডলদের খুশি করার জন্য তারেক সাহেব শেখ হাসিনার প্রত্যাবর্তন না হলে বা দিল্লি যেতে পারবেন না, এমন ভাবে কথা বলছে। আরে মিয়া, 3টা তো সিট তোমার, এমন ভাবে কথা বলছে এই নাহিদ সাহেব যে উনি প্রধানমন্ত্রী। এগুলি করলে হবে না। ডিপ্লোমেসির জায়গায় রেখে ডিপ্লোমেসিটা করতে হবে। ভারত সফর নিয়ে যে নাটকীয় অবস্থা চলছে, এটাকে কেউ কেউ বলছে যে তারেক রহমানের সরকার বা তারেক রহমান একটা নাটকীয় অ্যাটিটিউড করছে। ওই যে আপনি এনসিপির কথা বললেন, জঙ্গি জামাত এর সঙ্গে যুক্ত আছে, তাদেরকে দেখানোর জন্য এই অ্যাটিটিউডটা করছে। এটা কি মনে হয় শেষ পর্যন্ত কি ভারত সফরটা আসলে করবে এই নাটকীয়তার পরে? আপনার কি মনে হয়? দেখেন, বাংলাদেশে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম আছে, এবং সেই ইকোসিস্টেমের এখন নেতৃত্ব দিচ্ছে জামাত। ওপেনলি খুব একটা কথা বলছে না, জামাত খেলছে এনসিপির এই ট্যান্ডলদের দিয়ে, এরা চেঁচামেচি করছে, হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ, এদের পেছনে আরো কিছু লোকজন আছে যারা একসময় ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ার পণ্য বয়কট করো। ইন্ডিয়া বয়কট ফয়কট যে কার্যকরী কিছুতেই হতে পারে না, তার সব থেকে বড় প্রমাণ বাংলাদেশের সাধারণ মানুষ তো ইন্ডিয়াকে বন্ধু হিসেবে দেখে। তার তো বড় প্রমাণ হচ্ছে যে যেদিন ট্যুরিস্ট ভিসা খোলা হলো, সেই দিন হই হই করে কিভাবে লোক ভিড় করে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন জমা পড়লো, যে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1,30,40,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে গেল। এটা কি সম্ভব কোনোদিন? যে ভারতে আসার যদি একটা ইয়ে না থাকলে, আমরা তো নিজেরা ভাই ফেস করি কি পরিমাণ লোকজন, আমাদের এই ভাই বোনরা, যে দাদা অ্যাপ্লিকেশন করছি, একটু ভিসাটা করা দাও, এই করে দাও সেই করে দাও। কত লোকের ভিসা আমরা একে বলে ওকে বলে, দিল্লিতে বলে ঢাকাতে বলে করাতে হয়। তো বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে বন্ধু হিসেবে দেখে, এবং তার জন্য ভারতে আসার একটা তাদের তাগিদ আছে। ভারতের পণ্য দেখুন, আপনাকে সাজ্জাদ ভাই আমি কতগুলি প্র্যাকটিক্যাল জিনিস বলি। আমার এই বাংলাদেশের যে বইনরা, এই বইনের লিস্ট ইজ লং। আমি 2-1 জনের নাম আপনাকে বললাম, কিন্তু এই লিস্ট ইজ লং। হ্যাঁ, মানে খুব মানে আপনাদের পরিচিত মুখ তারানা হালিম, রুমিন ফারানা, ব্যারিস্টার তানিয়া আমির মতো বইন যেমন আছে, আবার খুব সাধারণ ইয়ে করে ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে, মানে গার্মেন্ট ফ্যাক্টরিতে মজদুর বলেন, মজদুর ইউনিয়নের সেক্রেটারি, ওই লাকি ডাকি, এরকম অনেকেই আছে। এরা যখন এখানে আসে, আমার ওয়াইফের সাথে বৌদি, মানে এদের ব্যাপারটা হয়েছে কি, যে রাজনীতি, লেখাপড়া, দেশের খবর, এগুলির জন্য দাদা, আর শাড়ি কেনা, ডাক্তার দেখানো, সিনেমা দেখা, এগুলি হচ্ছে বৌদি। তো আমার বউকে নিয়ে এরা যখন ওই নিউ মার্কেটে ওই দয়ারাম টেক্সটাইল ফেক্সটাইল ওইসব দোকানে গিয়ে হাজির হয়, ওই মারোয়াড়ি মালিক সে তো দেখলেই বুঝতে পারে যে কে ইন্ডিয়ার আর কে বাংলাদেশের লোক। হ্যাঁ, কপালে সিন্দুর, অমুক তমুক, এর থেকেই বুঝতে পারে। তো
আমার ওয়াইফকে বলে, দিদি আপনি বসুন এখানে, চা কফি ভেজো, দিদিকে নিয়ে চা কফি ভেজো, দিদি আপনি বসুন এখানে, আপা আপনি এদিকে আসেন, বলে আপাকে শাড়ি দেন। কেন? দিদি তো একটা শাড়ি কিনবে, আপা 30টা শাড়ি কিনবে। বুঝতে পারছেন? আর যে ভারতে ঈদের বাজার থেকে শুরু করে ছেলে পেলেদের লেখাপড়া করানোর থেকে শুরু করে ডাক্তার দেখানোর থেকে শুরু করে বাংলাদেশের লোকের এখানে আসার একটা ব্যাপার আছে, এই জন্য টুরিস্ট ভিসা খোলার সঙ্গে সঙ্গে। আর আমি তো আমার বন্ধু বান্ধবদের অনেকে ছোট ভাইদের দেখছি এই যে বিডি নিউজে থাকতে, যে এরিয়ার্স পাইছে, হ্যাঁ কিছু বেতন বকেয়া জমছিল পাইছে, চলো মিয়া ক্যালকাটায় যায় একটু ঘুরে আসে। মানে একটু টাকা পয়সা হাতে আসলে পরে হয়তো বেশি টাকা পয়সা হলে সিঙ্গাপুর কি অন্য জায়গায়, কিন্তু প্রথম জায়গা ফার্স্ট ডেস্টিনেশন চলো মিয়া একটু ক্যালকাটায় ঘুরে আসে। মানে ফার্স্ট ফরেন ভিজিট 90% বাংলাদেশের লোকের ক্যালকাটা। আপনি খোঁজ নিয়ে দেখবেন, একটা সার্ভে করলে জরিপ করলে পাবেন। তো যাই হোক, এইসব দুই দেশের মধ্যে যে একটা যাতায়াত চলাফেরা সাধারণ মানুষের তলে পিপল টু পিপল রিলেশন, এই ব্যাপারটা রাজনীতি হাজার বিষাক্ত পরিবেশ সত্ত্বেও কিন্তু এইটা এফেক্টেড হয়নি। এই জন্য এত ভারতের বিরুদ্ধে প্রচার, এত এই জুলাই বিপ্লবীদের লম্ফজম্প, তারপরেও একদিনের মধ্যে 1,30,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে ইন্ডিয়ান ভিসার জন্য। এবং তারপরে তো তোর বিচার। আর এই ভিসা অনেকে বলে যে এই যে পাচ্ছি না, এখন দীনেশ ত্রিবেদী সাহেবের তো দোষ নেই, উনি হাই কমিশনার, ওখানে স্টাফ কয়জন, অন্য দেশে একটা ভারতের মিশনে যা স্টাফ থাকে ওইরকমই স্টাফ, কিন্তু ওই স্টাফ দিয়ে এত অ্যাপ্লিকেশন তো কোনো কানে পড়ে না, আমেরিকা